তুমি কি কখনো এমন কাউকে অনুভব করেছ, যে চোখে দেখা যায় না, কিন্তু ঠিক পেছনে নিঃশ্বাস ফেলছে? আজ আমরা ডুব দেব এক এমন অদৃশ্য আততায়ীর কাহিনীতে, যে নিজেকে কাগজের শব্দে প্রকাশ করে। সে কি বাস্তব, নাকি কল্পনা? এক লেখক যখন ভূতের গল্প লিখতে গিয়ে নিজেই গল্পের শিকার হয়ে যায়, তখন কি ঘটে? বন্ধ ঘরে হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া, নিঃশব্দে লেখা উঠে আসা, আর রাত ৩:১৫ বারবার ফিরে আসা সেই ছায়া, সব কিছু আজ খুলে যাবে। সাহস আছে? তাহলে শোনো। আমার নাম রাহুল, বয়স প্রায় ২৯। আমি একজন চিত্রনাট্যকার। ভূতের গল্প লেখাই আমার নেশা, আবার পেশাও বটে। কিন্তু আজ যা বলবো, তা কোনো গল্প না। এটা এক ভয়ানক অভিজ্ঞতা, এক এমন অদৃশ্য আততায়ীর মুখোমুখি হওয়া, যাকে কেউ চোখে দেখে না, তবু তার উপস্থিতি টের পাওয়া যায়। সেদিন সন্ধেটা ছিল অন্যরকম। আকাশে মেঘ জমেছে, হালকা বাতাসে একটা গা ছমছমে ভাব। বন্ধুরা সবাই প্ল্যানে ব্যস্ত, তাই ঠিক করলাম একা একা গ্রামে যাব, একটা নতুন গল্পের খোঁজে। ভেবেছিলাম গল্প খুঁজব, কিন্তু নিজেই এক গল্পের চরিত্র হয়ে যাব, সেটা কে জানত। আমি গিয়েছিলাম উত্তর ২৪ পরগনার এক পুরনো গ্রামে, নাম গুপ্তডাঙ্গা। গ্রামের বাইরের দিকে একটা পুরনো ভাঙা বাংলো। লোকেরা বলে, বহুদিন আগে নাকি সেখানে এক ইংরেজ অফিসার থাকতেন। কেউ আবার বলে সে ছিল গুপ্তচরের মাথা। খুন, ষড়যন্ত্র, সব কিছুই নাকি ওই বাংলোর ভেতর ঘটত। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কখনো ওখানে কাউকে চোখে দেখে না। শুধু শোনা যায় আওয়াজ, হাঁটার শব্দ, দরজা খুলে যাওয়া, হঠাৎ বাতি জ্বলে ওঠা, আর অদ্ভুত গন্ধ। কেউ বলেন, ওটা আততায়ীর আত্মা, অদৃশ্য আততায়ী, যে এখনো শিকার খুঁজে বেড়ায়। আমি তো হেসে উড়িয়ে দিয়েছিলাম, কি অদ্ভুত কল্পনা। কিন্তু কেন জানি না, সেই জায়গাটার দিকে আমার টান অনুভব হচ্ছিল। আমি ঠিক করলাম, আমি ওখানে রাত কাটাবো। সন্ধ্যার পরপরই পৌঁছে গেলাম বাংলোয়। একটা ছোট ব্যাগে আমার ল্যাপটপ, ক্যামেরা আর টর্চ। সঙ্গে নিয়ে এলাম ধূপ, যেন পরিবেশটা একটু শান্ত রাখা যায়। প্রথম কিছুক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে মেঝেতে। বাংলোটা বেশ নীরব, কিন্তু একটু পরেই শুরু হলো প্রথম অস্বস্তিকর অনুভূতি। পিছন থেকে কারো নিঃশ্বাস পড়ার শব্দ। আমি পেছনে তাকালাম, কেউ নেই। তারপর আচমকা দরজাটা কড়া নাড়ল, জোরে না, কিন্তু স্পষ্ট। আমি থমকে গেলাম, এত রাতে কেউ দরজা নাড়ে? কে ওটা? আমি সাহস করে দরজা খুললাম, সামনে কেউ নেই। কিন্তু বাতাসটা যেন গা ঘিনঘিনে একটা গন্ধ নিয়ে ঢুকলো ভেতরে। ধূপ জ্বালিয়ে রাখলেও সেটা চাপা পড়ে গেল। আমি জানি, আমার মাথা ঠিক আছে। আমি মদ খাই না, না কোনো ঘুমের ওষুধ খেয়েছি। কিন্তু যেটা ঘটছিল, সেটা বাস্তব, ভয়ঙ্কর বাস্তব। রাত ২টার দিকে আমি ক্যামেরা অন করে রেখে ঘুমাতে গেলাম। ভাবলাম যদি কিছু অদ্ভুত হয়, সেটা রেকর্ড হবে। কিন্তু ঘুম এল না। ঘুমিয়ে পড়ার আগেই শুনলাম ছাদের উপর দিয়ে কারো হাঁটার শব্দ, স্পষ্ট পায়ের আওয়াজ, টিপ টিপ টিপ। একবার তো মনে হলো কেউ আমার মাথার কাছেই দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল গায়ে। কিন্তু দরজা বন্ধ, জানলা বন্ধ, বাতাস এল কোথা থেকে? সকালবেলা উঠে ক্যামেরা ফুটেজ দেখি, কিছু একটা সাদা ছায়া হেঁটে যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে। অথচ আমি সেটা চোখে দেখিনি। তাহলে কি সত্যিই অদৃশ্য কেউ আমার পাশে ছিল? আমি ছুটে গেলাম গ্রামের এক বৃদ্ধের কাছে, নাম কালাচাঁদ দা। তিনি ৮২ বছরের বৃদ্ধ, এই বাংলোর ইতিহাস তার মুখস্থ। তিনি বললেন, তুই রাত কাটিয়েছিস ওখানে? বাচলি কেমনে রে বাবা? ওখানে কেউ এক রাত টিকতে পারে না। অদৃশ্য আততায়ী রে, ও চোখে দেখা যায় না, কিন্তু শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমি বললাম, কিন্তু সে তো আমায় মারেনি, শুধু তার উপস্থিতি টের পেয়েছি। তিনি জবাব দিলেন, ও এখনো খুঁজছে। যার রক্তে প্রতিশোধের আগুন আছে, তাকেই ও বেছে নেয়। তুই এখন তার চোখে পড়ে গেছিস। আমি স্তব্ধ। তাহলে কি আমি এবার লক্ষ্য? দ্বিতীয় রাত আমি আর বাংলোয় ফিরিনি, গ্রামের ভেতরে এক আত্মীয়ের বাড়ি থাকলাম। কিন্তু রাতে কি হলো জানেন? আমার জানলার বাইরে থেকে কেউ ঘষাঘষির আওয়াজ করছে। আমি জানলা খুলে দেখি, কেউ নেই। অথচ জানলার কাছে একটা হাতের ছাপ, ঠান্ডা, সাদা রঙের একটা হাতের ছাপ। তারপর আচমকা লাইট বন্ধ হয়ে গেল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ জানলার কাছে আবার ঠক ঠক আওয়াজ। আর এবার যেন কেউ আমার নাম ধরে ডাকল, রাহুল। আমি দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। এই প্রথম বুঝলাম, ও চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু ও আছে। ও আমার চারপাশে আছে। পরের দিন গ্রাম ছেড়ে শহরে ফিরে এলাম। কিন্তু তাতেও কি মুক্তি মিলল? না। ফ্ল্যাটের আয়নায় মাঝে মাঝে আমি দেখতে পাই,
আমার পেছনে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে। মাঝে মাঝে দরজা খোলা পাই, লাইট জ্বলে ওঠে নিজে থেকেই, আর রাত হলেই সেই ঠান্ডা নিঃশ্বাস। কি আমি পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যিই কোনো অদৃশ্য আততাই আমাকে অনুসরণ করছে? অনেকেই বলবে এটা কল্পনা, কেউ বলবে মন গড়া, কিন্তু আমি জানি আমি কি দেখেছি, কি অনুভব করেছি। বিজ্ঞান এসব মানে না, কিন্তু বিশ্বাস, সেটা মানুষকে অনেক সত্যি মুখোমুখি দাঁড় করায়। আপনারাও কি কখনো এমন কিছু অনুভব করেছেন? জানলার পাশে দাঁড়িয়ে হঠাৎ শরীর ঠান্ডা হয়ে গেছে, পিছন থেকে কে যেন ডাকছে বলে মনে হয়েছে? তাহলে সাবধান, হয়তো তাকেই অনুভব করছেন, অদৃশ্য আততায়ীকে। আমি ফিরেছিলাম শহরে, ভেবেছিলাম সব শেষ, কিন্তু না, এটাই তো শুরু ছিল। রাতে জানলা বন্ধ করেও বাতাস ঢুকছে, দেয়ালের ঘড়ি মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে, 3টা 15। ঠিক এই সময়টাই বারবার ফিরে আসে। ঘুমাতে গেলেই বালিশের পাশে শীতল নিঃশ্বাস, কার যেন অস্পষ্ট গলা শুনতে পাই, রাহুল, লিখে ফেলো, না হলে আমি আসছি। আমি কি লিখব, কার কথা শুনব? একদিন তো বইয়ের পাতায় নিজে নিজে কিছু লেখা উঠে এলো। আমি হাত দিইনি, লেখা ছিল, আমি আছি, তুই চোখে না দেখলেও আমি তোর ছায়া হয়ে গেছি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু বাড়ির কেউ তখন পাশে নেই। ফোন করি বন্ধুকে, ওর গলাও কাঁপছিল। বলল, তোর ফোনে নাকি আমি আগে থেকেই কথা বলছিলাম, কিন্তু আমি তো প্রথমবার ডায়াল করছিলাম। এই আততাই এখন আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। ও কি আর কোনোদিন আমার পেছনে ছাড়বে না? আমি দিশেহারা হয়ে একটা তান্ত্রিকের খোঁজে গেলাম। গিয়েছিলাম তন্ত্রপুর নামে এক প্রত্যন্ত গ্রামের এক তান্ত্রিক সাধুর কাছে। লোকেরা বলে তিনি মৃতের সাথেও কথা বলতে পারেন। সাধুর চোখ দুটো ছিল যেন জলজলে, কিন্তু গভীর। আমার দিকে তাকিয়ে বললেন, তুই নিজে ডাকেছিস ওকে? বিশ্বাস আর কৌতূহল একসাথে গেলে যাকে বলে, পথ খুলে যায় অদৃশ্য শক্তির। তুই ওর গল্প লিখছিস, মানে ওকে আবার জন্ম দিচ্ছিস। সে তো ছাড়বে না রে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমি কি করব? উনি বললেন, তুই যদি সত্যি বাঁচতে চাস, তাহলে গল্প থামা চলবে না। তোর লেখা শেষ হতে না হতেই ওর রূপ পূর্ণতা পাবে, এবং তোর কাগজে, কলমে, শরীরে, সবখানে স্থান পাবে। একটা উপায় আছে, শেষ পাতায় ওর নামটা লিখতে হবে, রক্ত দিয়ে। আমি থমকে গেলাম, রক্ত দিয়ে? ওর নাম তো জানি না। উনি বললেন, তাই তো সে তোকে তাড়া করছে। তার আসল নাম বের করতে পারলে তুই মুক্তি পাবি। কি পাগলামি! আমি আবার গেলাম গুপ্তডাঙ্গার সেই বাংলোয়। এবার সাথে নিলাম রক্তের ছোট শিশি, লাল কাপড় আর পুরনো কাগজপত্র। রাতে বাংলোয় ঢোকার সঙ্গে সঙ্গে হাওয়ার ঝাপটা দরজা বন্ধ করে দিল। বাতি নিভে গেল, আর আবার সেই শব্দ, রাহুল, লিখো, শেষ কর। আমি ব্যাগ খুলে কাগজ বের করলাম।